আসসালামু আলাইকুম। তোমরা যারা মেডিকেলে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওর মধ্যে আমরা মেডিকেলে চান্স পাওয়ার জন্য এক্স ফ্যাক্টরগুলো কী কী এবং তোমরা যারা অবশ্যই অনলাইন কোচিংয়ে ভর্তি হচ্ছ, সো অবশ্যই অনলাইন কোচিংগুলোর মধ্যে কিছু ফিচার্স অবশ্যই থাকা উচিত, তাই না? সো ওই ফিচার্সগুলো নিয়ে আমরা আলোচনা করব যে কী কী জিনিস তোমরা অবশ্যই দেখে তারপর তোমরা অ্যাডমিট হবা, ঠিক আছে? সো আসি আমরা ভিডিও শুরু করি। প্রথম যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, দেখো, আমাকে অফলাইন কোচিংয়ে অবশ্যই অ্যাডমিটেড থাকতে হবে, ঠিক আছে? তোমরা যদি মনে করো শুধুমাত্র অনলাইনে পড়েই তোমরা মেডিকেলের চান্স পেয়ে যাবে, জিনিসটা আমি বলবো আমার পক্ষ থেকে, আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, জিনিসটা অ্যাকচুয়ালি হবে না, ঠিক আছে? সো তোমাকে অফলাইনে অবশ্যই ভর্তি থাকতে হবে। কিসের জন্য? তোমার এক্সামে অবশ্যই পার্টিসিপেট করতে হবে, তোমার পারিপার্শ্বিক অবস্থাগুলো দেখতে হবে, তুমি নিজের একটা কম্পিটিটরসদের দেখতে পাবা, অনেকগুলো স্টুডেন্টস সবাইকে তুমি দেখতে পাবা, তার পাশাপাশি ক্লাস তো আছেই, যেটা দিয়ে তুমি একটা রেগুলারিটি মেনটেন করে সামনের দিকে আগাতে পারবা, ঠিক আছে? সো আমাকে অফলাইনে অবশ্যই অ্যাডমিট হতে হচ্ছে। তার পাশাপাশি আমরা কিন্তু এখন সবাই অনলাইনে ভর্তি হই, তাই না? সো অনলাইনে আমাকে অবশ্যই কিছু ফিচার্স মেনটেন করে এবং আমার সাথে সুইটেবল হয় সেভাবে আমাকে আগাতে হবে, তাই না? সো আসি, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কোরিলেশন। কীভাবে? অফলাইন তুমি যেখানে ভর্তি আসো, আমি যদি বলি উন্মেষে ভর্তি আসো, কিংবা তুমি রেটিনাতে ভর্তি আসো, কিংবা তুমি মেডিকোতে ভর্তি আসো, তুমি যেখানেই ভর্তি আসো না কেন, সমস্যা নেই, তাদের যে রুটিন, তাদের যে স্ট্রাকচার প্ল্যান সামনের দিকে আগানোর, তার সাথে তুমি যেখানে অনলাইনে ভর্তি আসো তার সাথে যাতে একটা কোরিলেশন থাকে। সো অনলাইন সবগুলো প্ল্যাটফর্মের এক একটা ওয়ে থাকে, এক একজন এক একভাবে পড়ায়, এক একজনের প্ল্যানস এক একভাবে থাকে। তো তোমার সাথে যেটা সুইটেবল মনে হয়, তুমি যেভাবে ভাবতেছো অফলাইনের সাথে আমি এটার সাথে আগলে আমার জন্য সবচেয়ে ভালো হবে, অবশ্যই তুমি ওটাই চুজ করবা। কারণ অফলাইনের সাথে অনলাইনে যদি ধরো রুটিন ওয়াইজ যদি তারা পড়ায়, সেক্ষেত্রে যদি ওই দুই রুটিনের মধ্যে যদি ডিফারেন্স থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু পাজলড হয়ে যাবে এবং তোমার কিন্তু প্রিপারেশনটা খুব গোছানোভাবে আগাবে না। কারণ ধরো ওখানে একটা চ্যাপ্টার পড়াচ্ছে, এখানে একটা চ্যাপ্টার পড়াচ্ছে, ওখানে একটা পরীক্ষা নিচ্ছে, এখানে একটা পরীক্ষা নিচ্ছে। সো তাদের ইভ্যালুয়েশনগুলো কমপ্লিটভাবে প্রিপারেশন নিয়ে সামনের দিকে আগানো, এগুলো কিন্তু তুমি ভালোভাবে করতে পারবে না। সো ফার্স্ট অফ অল আমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, তুমি অবশ্যই তাদের তো কিছু ডেমো কন্টেন্টস থাকে বা মেটেরিয়ালস থাকে, সেখান থেকে দেখে চেক করবা তোমার অফলাইনের সাথে অনলাইন জিনিসটা যায় কি না। এবং যারা রেকর্ডেড প্রোগ্রাম দিয়ে দিচ্ছে, যেমন আমরা আমাদের কোর্সটা এবার রেকর্ডেড দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে একটা জিনিস ভালো আমার যেটা মনে হয় এবং তোমাদের ক্ষেত্রে তোমরা বুঝতে পারবা 1-2 মাস পরে গিয়ে, সেটা হচ্ছে রুটিন ওয়াইজ আগালে আমাদের হয় কি, আমরা অফলাইনে তো রুটিনটা মেইনলি ফলো করি, যে যাই বলুক না কেন, তুমি কিন্তু দিন শেষে অফলাইনের রুটিনটা ফলো করেই সামনে আগাবা। তো তুমি অফলাইনের পাশাপাশি ধরো যেই চ্যাপ্টারটা তোমার স্পেসিফিক সমস্যা, সেই চ্যাপ্টারটা তো তুমি কি করবা, অনলাইনে ক্লাসটা করবা। যেই চ্যাপ্টারটাতে তোমার একটু ল্যাকিংস আছে, সেটার রেগুলার এক্সাম তোমরা বেশি দিবা, যত বেশি সম্ভব দিবা, তাই না? সো সেক্ষেত্রে যদি আমার রেকর্ডেড প্রোগ্রাম কিংবা সবগুলো কন্টেন্টস যদি তোমরা একসাথে পেয়ে যাও, হবে কি, তোমার যেখানে সমস্যা তুমি ওই গিয়ে ক্লাসটা করতে পারবা, তাই না? তোমার রুটিনের জন্য অপেক্ষা করে, ওই ক্লাসের জন্য অপেক্ষা করে তোমার সময়টা নষ্ট করতে হবে না। সো আমার মনে হয় এটা একটা পজিটিভ দিক অনলাইন দিকের, যদি পুরো কন্টেন্টস একসাথে দিয়ে দেয় এবং তার পাশাপাশি তোমাকে রেগুলার তারা মেন্টরিং করবে, ঠিক আছে? রেগুলার তোমাকে নার্চার করবে, তোমার যে কোনো সমস্যা তারা জানবে, এটার অবশ্যই প্রসেস থাকতে হবে, আমি এটা ভিডিও লাস্টে বলতেছি। আচ্ছা, তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা বুঝতে পারছি, কোরিলেশন থাকতে হবে। আচ্ছা ভাইয়া, 2 নম্বর জিনিসটা কি? 2 নম্বর যে জিনিসটা, তোমার মেডিকেল অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য অনলাইন কোচিংগুলো তোমাকে যে জিনিস প্রোভাইড করে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে কী কন্টেন্টস দিচ্ছে, তাই না? সো প্রথম যে কথা সেটা হচ্ছে তোমাকে এক্সট্রা রাইটার এবং মেইন বইটা দুইটা একসাথে কোরিলেশন করে তোমাকে কিছু একটা প্রোভাইড করতে হবে। এটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি আমাদের এক্সট্রা রাইটার হালকা করে পড়তে হয়, তার পাশাপাশি আমাকে মেইন বই কিন্তু ভালো করে পড়তে হচ্ছে। সো এক্সট্রা রাইটারের মধ্যে সব জিনিস কিন্তু আমাকে ভালো করে পড়তে হয় না, খুবই সিলেক্টিভলি কিছু পড়াশোনা করতে হয়। আমি যদি এটা রেশিও দিয়ে বলি, 95% পড়াই কিন্তু যেগুলো আমরা গতানুগতিক বই পড়ি ওখান থেকে আসে, বাকি 5 কিংবা বাকি 3% আসে এক্সট্রা রাইটার থেকে, তাই না? সো আমাকে 3%-এর জন্য তো আমি বেশি টাইম স্পেন্ড করতে পারবো না। সো অবশ্যই তোমাকে এমন কিছু কন্টেন্টস দিতে হবে, কিংবা ধরো তোমাকে পিডিএফ দিতে হবে যেখানের মধ্যে সব কিছু একসাথে আছে, ঠিক আছে? আচ্ছা, তো বুঝতে পারছো। সেকেন্ড যে জিনিসটা আমি, অর্থাৎ প্রথম যে পয়েন্টটা মিন করছি, সেটা হচ্ছে এক্সট্রা রাইটারের একটা গোছানো কন্টেন্ট তোমাকে দিচ্ছে কিনা। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে এরিয়া মার্কিং। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি মনে করি মেডিকেলের চান্স পাওয়ার জন্য টপ 3 ভাইটাল পয়েন্টসের মধ্যে একটা কি, সেটা হবে এরিয়া মার্কিংটা। অর্থাৎ তোমাকে অবশ্যই তারা কিছু একটা প্রোভাইড করতে হবে, এইদার পিডিএফ হতে পারে, আমি আবারও বলতেছি, এইদার পিডিএফ হতে পারে কিংবা ক্লাস হতে পারে, যে কোনো মাধ্যমে অবশ্যই প্রোভাইড করতে হবে যেখানে এরিয়াগুলো মার্ক করা থাকবে। কিভাবে? অর্থাৎ মেডিকেলে বিগত বছরে যে টপিক থেকে কোয়েশ্চেন আসছে, চ্যাপ্টার ওয়াইজ ওই টপিকগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা, এবং ওই টপিকগুলো তুমি আলাদা করে বুঝতে পারতেছো কিনা, যে না আমি যখন চলন অঙ্গ চালনা পড়তেছি, কিংবা আমি যখন সমন্বয় পড়তেছি, কিংবা আমি যখন কোষ বিভাজন পড়তেছি, এই সার্টেন টপিক থেকে বারবার কোয়েশ্চেন আসতেছে। এবং মেডিকেলে কিন্তু এটা হয়,
অর্থাৎ কোয়েশ্চেন যেহেতু ডক্টররা করে ওরা মোটামুটি একটা কোরিলেশন রাখে, আগের বছর যে টপিক আসে তার আগের বছর যে টপিক আসে মোটামুটি ঘুরাই ফিরে সেম টপিক থেকে কোয়েশ্চেন আসে, কিন্তু কোয়েশ্চেন সেম আসে না, টপিকটা সেম থাকে। সো আমাকে টপিকটা অ্যানালাইসিস করা খুবই ইম্পর্টেন্ট। সো সেক্ষেত্রে তোমাকে তারা পিডিএফ দিতে পারে কিংবা ক্লাসের মধ্যে ওটা আলাদাভাবে বলে দিতে পারে যে এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা 2 নম্বর পয়েন্টটা পেয়ে গেছি, অনলাইন কোচিংয়ে তোমার কী কী ফিচার্স থাকা দরকার। 3 নম্বর যে পার্টটা সেটা হচ্ছে এক্সাম। আমরা জানি চান্স পাওয়ার জন্য পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, আমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে, কিন্তু এই যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড হতে হবে। তো স্ট্যান্ডার্ডটা কীরকম সেটা হচ্ছে কোয়েশ্চেনগুলো এমন থাকবে অনেক বেশি কঠিন না, অনেক বেশি তোমার মেইন বইয়ের বাইরে না। তুমি ভাইয়া এখন মোটামুটি এনাফ ম্যাচিউর হয়েছো, এনাফ তুমি প্রিপারেশন নিয়ে নিছো যে এইটুকু তুমি বুঝবা কোয়েশ্চেনটা কি বই থেকে দিছে নাকি অন্য রাইটার থেকে দিছে। তুমি যদি দেখো ওই কোয়েশ্চেন সেটের মধ্যে 50% কিংবা 40% কোয়েশ্চেনই তোমার হাসান স্যারের বইয়ে নাই, তোমার আজমল স্যারের বইয়ে নাই, তাহলে ভাইয়া ওই পরীক্ষার কোয়েশ্চেন তোমাকে দিতে হবে না, ওই পরীক্ষা তোমরা দিবা না। এটা আমার পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে, কারণ ওই রকম কোয়েশ্চেন মেডিকেলে আসবে না যেখানে 90% তোমার হাসান স্যারের বই থাকবে। যতই কঠিন করুক সমস্যা নাই, কিন্তু মেইন বই থাকতে হবে, অর্থাৎ হাসান স্যারকে ফলো করতেছে 90%, বাকি 10% বাইরে থেকে দিচ্ছে। তোমরা ওই কোয়েশ্চেনগুলোতে পরীক্ষা বেশি দিবা, অর্থাৎ অনেক বেশি কঠিন না আবার অনেক বেশি ইজিও না, এটা তোমরা 2-3টা পরীক্ষা দিলে বুঝে যাবা। আচ্ছা, তো এটা কীভাবে সেটা হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে, কোয়েশ্চেনগুলো অবশ্যই প্রিভিয়াস ইয়ারের মেডিকেল কোয়েশ্চেন ভিত্তি করে স্ট্যান্ডার্ড ওয়েতে বানানো, এবং 90% যাতে আমাদের অথবা 80% যাতে আমাদের মেইন বই, অর্থাৎ যেগুলো আমরা বারবার পড়ি, যেগুলো আমরা তোমাকে বারবার বলতেছি এবং যেগুলো থেকে অবশ্যই মেডিকেলের প্রশ্ন আসে, ওই বইগুলোকে ফলো করতেছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এবং লাস্টলি আমি যদি একটা কথা বলি সেটা হচ্ছে অনুশীলনী প্রশ্ন। আমরা বিগত 4-5 বছর ধরে দেখতেছি অনুশীলনী থেকে অনেক কোয়েশ্চেন আসতেছে। ইভেন আমি যদি ফিজিক্স আর কেমিস্ট্রিকে আলাদা করে বলি, অলমোস্ট 40% কোয়েশ্চেন কিন্তু 40% কোয়েশ্চেনের টপিক কিন্তু পুরোপুরি অনুশীলনী থেকে তুলে দিচ্ছে। তাহলে আমাকে অনুশীলনী খুব ভালো করে পড়তে হবে না। সো তোমরা চেক করবা ওই অনলাইন প্ল্যাটফর্মটা তোমাকে অনুশীলনী প্রশ্নভিত্তিক কোনো কন্টেন্ট দিচ্ছে কিনা। এইদার সেটা ক্লাস হতে পারে যেখানে অনুশীলনী প্রশ্ন সলভ করে দিচ্ছে, কিংবা পিডিএফ হতে পারে যেখানে সবগুলো অনুশীলনীর প্রশ্ন একসাথে করে তোমরা পেয়ে যাচ্ছ আনসার সহ, যেটা তুমি 2-3বার পড়লে মাথার মধ্যে সেট হয়ে যাবে, এবং পরীক্ষার হলে যখন তুমি দাগাবা তখন দেখে যাতে তুমি বুঝতে পারো, এতবার তোমাকে পড়তে হবে আমি এটা মিন করতেছি, যাতে তুমি দেখে বুঝতে পারো এটা তো আমার বইয়ে ছিল, এটা বইয়ের অনুশীলনের প্রশ্ন তুলে দিছে, এটা তোমাকে বুঝতে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবং আমি আগের পয়েন্টটাকে লাস্ট বলছি, বাট এটার পর একটা পয়েন্ট আছে যেটা আমার মনে হয় এই সময়ে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা কি কন্টিনিউয়াস একটা মেন্টরশিপের মধ্যে থাকা, কন্টিনিউয়াস একটা গাইডলাইনের মধ্যে থাকা, এবং এই জন্য আমরা কিন্তু প্রাইভেট টিচার রাখতেছি জাস্ট মোটিভেশনের জন্য। সো অনলাইন প্ল্যাটফর্মগুলো যারা তোমাকে আলাদা করে মেন্টরশিপের সুবিধা দিচ্ছে, অবশ্যই তাদের পক্ষে তুমি একটু বেশি ঝুঁকে থাকবা, কারণ এই অ্যাডমিশন পিরিয়ডে প্রপার গাইডলাইন চান্স পাওয়ার জন্য আমি মনে করি 40% দায়ী। বিশ্বাস করো, তুমি যদি প্রপার গাইডলাইন ওয়েতে ফলো করে সামনে না আগাও, তুমি জীবনেও 3 মাসের মধ্যে শেষ করতে পারবা না। তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার কনফিডেন্স একদমই লো থাকবে, তোমার প্রিপারেশন পুরো এলোমেলো থাকবে, ঠিক আছে? সো এমন একটা কোচিং বা এমন একটা প্ল্যাটফর্ম যেটা তোমাকে টেলিগ্রামের মাধ্যমে হতে পারে, কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে, কিংবা জুমের মাধ্যমে হতে পারে, যাতে তোমাকে প্রাইভেট মেন্টরশিপ সুবিধাটা দিচ্ছে। অর্থাৎ কি, তুমি তোমার সমস্যাগুলো বলবা, তোমার কি প্রবলেম ফেস করতেছো, কিংবা তুমি মেন্টালি ডিপ্রেস কিনা, কী কারণে ডিপ্রেস, সব কিছু বলবা, এবং ওখানের যারা টিচার্স আছে যারা অবশ্যই যোগ্য মেন্টর হতে হবে, ওই টিচাররা তোমাকে প্রপার সলিউশন দিচ্ছে। তুমি যে কোয়েশ্চেন পারতেছো না সেই কোয়েশ্চেনটা তোমার প্রপার আনসারটা বুঝিয়ে দিচ্ছে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই যতগুলো পয়েন্ট বলছি না, এই পয়েন্টগুলো যদি তোমরা পাও সেক্ষেত্রে অবশ্যই ওই অনলাইন প্ল্যাটফর্মটা তোমার জন্য বেস্ট হবে। যেহেতু তোমরা এখন মোটামুটি ভর্তি হওয়া শুরু করছো, সো এই সময় আমার মনে হয় এই জিনিসগুলো অ্যাজ এ বড় ভাইয়া হিসেবে আমার বলাটা খুব ইম্পর্টেন্ট। এবং তার পাশাপাশি তোমরা অবশ্যই জানো আমাদের হালকেনস্টাইনে মেডিকেল কোর্স কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, এবং সবগুলো ক্লাস কিন্তু অলরেডি ওখানে দেওয়া হয়ে গেছে। সো আমাদের এই কমপ্লিট প্রিপারেশন কোর্সের মধ্যে আমরা কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখছি যে একটা স্টুডেন্ট কখনো অফলাইনকে বাদ দিয়ে আলাদা করে অনলাইনে কিন্তু সে পড়বে না, বরঞ্চ আমরা কোরিলেশন করে সামনের দিকে আগাইছি। আমাদের পুরো ক্লাসগুলা কিংবা আমি যদি বলি এক্সামগুলা কোরিলেট করে দেয়া আছে, এটা তোমরা ডেমো চেক করলে বুঝতে পারবা। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ইউনিভার্সাল পিডিএফ দিচ্ছি, অর্থাৎ সবগুলা রাইটারে শুধুমাত্র যে টপিকটা আমার জন্য ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য সেটা আমরা চ্যাপ্টার ওয়াইজ এক করে একটা পিডিএফ বানিয়ে দিছি, যেটা তোমার জন্য আমি মনে করি খুবই উপকৃত হবে তোমরা এটার মাধ্যমে। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এরিয়া মার্কিং পিডিএফ আমরা আলাদা করে দিচ্ছি, টপিক অ্যানালাইসিস করে এরিয়া মার্কিং পিডিএফ কিন্তু আমরা প্রোভাইড করতেছি। 4 নম্বর যে পয়েন্টটা আমরা এবার অ্যাড করছি সেটা হচ্ছে যেহেতু অনুশীলনী থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসতেছে, সো আমরা কি করছি যতগুলো রাইটার আছে, যদি ধরো আমরা হাজারিনাগ স্যারের কথা বলি বা আমি কেমিস্ট্রির কথা বলি, সেক্ষেত্রে হাজারিনাগ স্যার, সঞ্জিত কুমার গুহ স্যার, কিংবা
আমাদের বায়োলজির ক্ষেত্রে হাসান স্যার, আজমল স্যার, আজিবুর স্যার সবগুলা রাইটারের অনুশীলনীর প্রশ্নগুলো আমরা একসাথে করে একটা পিডিএফ বানিয়ে দিছি। সো এই পিডিএফটা ফলো করলে তোমার হবে কি, তোমরা আলাদা করে অনুশীলনীর প্রশ্ন নিয়ে আর পেন খাওয়া লাগবে না। তোমার এইটুকু কনফিডেন্স থাকবে যে না আমি সবগুলো সলভ করছি, যত অনুশীলনীর প্রশ্ন আছে আমি সব সলভ করছি। এবং লাস্টলি আমরা কিন্তু প্রোভাইড করতেছি আলাদা টেলিগ্রাম গ্রুপ, যেখানের মধ্যে আমাদের মেন্টররা থাকবে এবং তোমরাও অ্যাড থাকবা, এবং এটা কিন্তু একটা ইন্টারেক্টিভ ওয়ে হবে। অর্থাৎ তুমি যে কোনো এমসিকিউ বুঝতেছো না, যে কোনো পার্সোনাল সমস্যা তোমার থাকতে পারে, যে কোনো তোমার মোটিভেশন কমে যেতে পারে, বা যে কোনো তোমার পার্সোনাল যে কিছু হোক না কেন, তুমি আমাদের গ্রুপে বলবা কিংবা পার্সোনালি টিচারদের বলবা, টিচাররা সে অনুযায়ী তোমাকে সলভ দিবে। যে কোনো এমসিকিউ বুঝতেছো না, ম্যাথমেটিক্যাল সমস্যা কীভাবে হ্যান্ড ক্যালকুলেশন করে সলভ করবা তুমি বুঝতেছো না, সব কিছু তোমাকে টিচাররা প্রোভাইড করবে। আমি এবং আরাফাত আছে, তার পাশাপাশি মুন সাহেব আছে, তন্ময় আছে, অর্থাৎ তোমাদের ভাইয়া যারা মেডিকেলের সবাই একসাথে থাকবে। সেই অনুযায়ী তোমরা তোমাদের সমস্যাগুলো বলবা এবং আমরা সেটাকে আমলে নিব, সেই অনুযায়ী আমরা সলিউশন দিব। সো দেরি না করেই আমাদের ডেমো চেক করো, এবং যে যে কথাগুলো বলছি সেগুলো অবশ্যই মাথায় রাখবা তুমি যেখানে অ্যাডমিট হও না কেন, এবং বাদবাকি প্রসিডিউর ফলো করলে ইনশাল্লাহ তোমার মেডিকেল একটা সিট অবশ্যই কনফার্ম হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।